হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সহজ শিক্ষা স্কুলের এ লেভেল কেমিস্ট্রিতে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাই, আমরা ওই পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই যেই পিতা পুরো দিন হয়তোবা রিক্সা চালিয়েছেন এবং দিন শেষে খুব কম পরিমাণ অর্থ নিয়ে বাড়ি ফিরতেন এবং তিনি বুক ভর্তি আশা নিয়ে পরিবারে ফিরতেন যে আমার ছেলেটাও একদিন পুরো ওয়ার্ল্ডকে ফেস করবে। ভাইয়া, ওই পিতার স্বপ্নটা বাস্তবায়ন করতে হলেও আপনাকে লড়ে যেতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে? খুব সুন্দর মতো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আরো এক ধাপ এগিয়ে দিতে হবে, কারণ এই যাত্রার সহযোগী যোদ্ধা একজন তুমিও নিজেও। তো চলো ভাইয়া, আজকে আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। এটা এসএসসি লেভেলের একটা খুব সুন্দর এবং স্মার্ট অধ্যায়, যেই অধ্যায়টা আমরা এমন ভাবে পড়বো যাতে করে তোমার এসএসসি বোর্ডগুলোতে যে ধরনের কোশ্চেন গুলো আসে খুব সুন্দর মতোই তুমি করে ফেলতে পারো। আমরা সব ধরনের জিনিসপত্রকে অ্যানালাইসিস করছি এবং সবকিছুকে বোর্ডে দিয়ে রাখছি, এবং এইবার আমাদের দায়িত্ব থাকবে এই ক্লাসটাকে খুব সুন্দর মতো কন্টিনিউ করা। ভাইয়া, তুমি কিন্তু জানো যে ধৈর্যশীলদের জন্যই রয়েছে সফলতা। তো ধৈর্য ধরে পুরো ক্লাসটা ওভারঅল দেখতে হবে এবং সেই সাথে আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি এই ক্লাসটা যদি পুরোটা কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ তোমার পারফরমেন্স থাকবে একদম হাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে এই সবকিছু পড়ার পরে আমরা বিগত প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চেন খুব সুন্দর মতো অ্যানালাইসিস করবো। সেই তালিকায় থাকবে 25 সালের সবগুলো কোশ্চেন। চলো আর কথা না বাড়িয়ে লেট স্টার্ট মাই ক্লাস, না লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। প্রথমে আমরা দেখবো চলো ফিজিক্যাল সেন্স, ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনকে ফর এক্সাম্পল আমাদের কাছে কিছু পরিমাণ একটা বরফ খণ্ড আছে বা আইস। এই আইস রে যদি আমরা তাপ দেই, তাপমাত্রা বাড়াই, তাহলে এই আইস গলে হবে হচ্ছিল ওয়াটার। এবং এই ওয়াটারকে যদি আমরা আরো তাপ দেই, এই ওয়াটার বাষ্পে পরিণত হবে। এই ওয়াটার থেকে হচ্ছিল গ্যাস, ওয়াটার থেকে হচ্ছে ব্যাপার। সবটা ক্ষেত্রেই শুরুতে ছিল আইস থেকে গলে হয়েছিল ওয়াটার, তাপমাত্রা বাড়াইছি, এরপর আরো তাপমাত্রা বাড়াইছি আমরা, এই ওয়াটার থেকে হয়েছিল ব্যাপার বা গ্যাস। এই যে প্রক্রিয়া, এই প্রত্যেকটা প্রক্রিয়ায় শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, নট নেসেসারি যে এই অণু বা পরমাণুগুলোর পরিবর্তন হয়েছে। সব কেসেই কি ছিল? শুধুমাত্র ছিল H2O। প্রত্যেকটা কেসেই ছিল কি? H2O। প্রত্যেকটা কেসেই ছিল H2O। এর ভিতরে ছিল হচ্ছিল পানি বা H2O। যখন পানি অবস্থায় বা তরল অবস্থায় ছিল সেই মোমেন্টেই ছিল হচ্ছিল H2O, এবং যেই মুহূর্তে গ্যাস হয়েছে, গ্যাস সেই মুহূর্তেও এর যে অণু বা পরমাণুর যে অবস্থান সেটাও ছিল হচ্ছিল H2O। এই যে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকে বলা হয় হচ্ছিল ভৌত পরিবর্তন বা কেমিক্যাল রিঅ্যাকশন। এই জায়গায় শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, কখনোই এই কম্পাউন্ড গুলোর অণু পরমাণুর কোনো পরিবর্তন ঘটে না। দ্বিতীয় টপিক কি? কেমিক্যাল সেন্স, রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল সেন্স। এই জায়গায় অণু পরমাণুগুলো ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করবে। পরবর্তী টপিক রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি? শুরুতেই যদি আমাদের কাছে এক ধরনের পদার্থ থাকে, ফর এক্সাম্পল হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করে হাইড্রোজেন আয়োডাইড, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। শুরুতে আমাদের কাছে ছিল হচ্ছিল হাইড্রোজেন এবং আয়োডিন, এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছিল হাইড্রোজেন আয়োডাইড। শুরুতে ছিল এক ধর্ম বিশিষ্ট পদার্থ, বিক্রিয়া উৎপন্ন হওয়ার পর এরা হয়েছে হচ্ছিল ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ। শুরুতে আমাদের কাছে যেই দুই জন ছিল এদেরকে বলা হচ্ছিল রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, এবং যারা উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হচ্ছিল প্রোডাক্ট বা উৎপাদ। যারা শুরুতে থাকে তাদেরকে বলা হচ্ছিল বিক্রিয়ক, এবং যারা পরে উৎপন্ন হয় বিক্রিয়ায় দুই ধরনের সংমিশ্রণে উৎপন্ন হয়েছে হচ্ছিল
হাইড্রোজেন আয়োডাইড, এদেরকে বলা হচ্ছিল উৎপাদ। সোফার সবাই বুঝছি কিভাবে এই পরিবর্তনগুলো হয়। যদি আমরা আরো একটা এক্সাম্পল নেই, চলো আমরা আরো একটা এক্সাম্পল কি নিতে পারি। জিঙ্ক প্লাস ক্রিয়া করে উৎপন্ন করি জিঙ্ক সালফেট, সরি ব্রাদার, জিঙ্ক সালফেট প্লাস কপার। শুরুতে এক ধর্ম বিশিষ্ট পদার্থ বিক্রিয়া হওয়ার পরে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে। এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছিল রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। ভাইয়া ওভারঅল আমরা কিন্তু দুইটা টপিক অলরেডি পড়ে ফেলছি। এর পরবর্তী টপিক থাকবে হচ্ছিল ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া। পরবর্তী টপিক থাকবে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি? বিক্রিয়া সবগুলোই আসলে দুইমুখী, উভমুখী বিক্রিয়া হয়, বিক্রিয়া কখনো একমুখী হয় না। বাট এই জায়গায় বোঝানোর ক্ষেত্রে আসলে বলা হচ্ছে বিক্রিয়া একমুখী। ভাইয়া সকলের দায়িত্ব কিন্তু ক্লাসটাকে খুব সুন্দর মতো শেয়ার করে তোমার ফ্রেন্ডের কাছ অব্দি পৌঁছে দেওয়া। ফর এক্সাম্পল আমাদের কাছে সবগুলোই আসলে দুইমুখী হয় না, বাট এই জায়গায় বোঝানোর ক্ষেত্রে আসলে বলা হচ্ছে বিক্রিয়া একমুখী। সকলের দায়িত্ব কিন্তু ক্লাসটাকে খুব সুন্দর মতো শেয়ার করে তোমার ফ্রেন্ডের কাছ অব্দি পৌঁছে দেওয়া। ফর এক্সাম্পল আমাদের কাছে সবগুলোই আসলে হয় না, বাট এক্সাম্পল আমাদের কাছে ওকে। চলো এবার আমরা দেখবো ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় শুধুমাত্র ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটার কোনো ওয়ে নাই, এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছিল একমুখী বিক্রিয়া। চলো আমরা দেখে নেই যে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে রাখি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা খোলা পাত্রে রেখে তাপ দেই, খোলা পাত্রে রেখে তাপ দেই, হিট জেনারেট করি, এই ডেল দ্বারা বোঝায় হচ্ছিল হিট, তাপ দেয়, তাইলে এরা বিয়োজিত হয়। ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত করে উৎপন্ন করে হচ্ছিল ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস খোলা পাত্র থেকে উড়ে যায়। যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস খোলা পাত্র থেকে উড়ে যায় তাইলে এই জায়গায় বেঁচে থাকে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড। শুধুমাত্র যদি ক্যালসিয়াম অক্সাইড বেঁচে থাকে তাহলে পুনরায় কেরা দুইজন আর মিলিত হতে পারে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড? ডেফিনেটলি না। যদি পুনরায় এরা মিলিত হতে না পারে তাইলে এদেরকে আর ফিরে পাওয়া যায় না। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড যদি মিলিত হতে না পারে তাইলে এদেরকে আর ক্যালসিয়াম কার্বনেট হিসেবে পুনরায় ফিরে পাওয়া যায় না। এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছিল একমুখী রিঅ্যাকশন বা ফরওয়ার্ড রিঅ্যাকশন। শুধুমাত্র একদিক বরাবর ঘটছে এই বিক্রিয়া, এই বিক্রিয়া শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়া, এর বলা হচ্ছিল ফরওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া। এট দ্য সেম টাইম উভমুখী বিক্রিয়া কি? এই ক্যালসিয়াম কার্বনেটকেই যদি আমরা উভমুখী বিক্রিয়া
উভমুখী বিক্রিয়া, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বদ্ধ পাত্রে রাখি, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বদ্ধ পাত্রে রাখি, তাইলে এরা কি হয়, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বদ্ধ পাত্রে রাখি তাহলে ক্যালসিয়াম কার্বনেট আবার পুনরায় বিয়োজিত হবে। ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এইবার এই বদ্ধ পাত্র থেকে উড়ে যেতে পারে না। ক্যালসিয়াম কার্বনেট আর বদ্ধ পাত্র থেকে উড়ে যেতে পারে না। যদি ক্যালসিয়াম কার্বনেট বদ্ধ পাত্র থেকে উড়ে যেতে না পারে তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আবার পুনরায় মিলিত হতে পারে। এরা দুইজন যদি আবার পুনরায় মিলে যায় তাইলেই আমরা আবার ফিরে পাই হচ্ছিল ক্যালসিয়াম কার্বনেট। সম্মুখমুখী যে বিক্রিয়াটা ঘটে এর বলা হচ্ছিল ফরওয়ার্ড রিঅ্যাকশন। ইন শর্টে আমরা লিখব হচ্ছিল এফ বি, এফ ফর ফরওয়ার্ড, বি ফর বায়াস, এফ ফর ফরওয়ার্ড, আর ফর রিঅ্যাকশন। এবং পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা ঘটবে এরা দুইজনের মিলিত হওয়ার ফলে এই বিক্রিয়াকে বলা হচ্ছিল ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, বি আর বা রিভার্স রিঅ্যাকশন। ইন শর্টে এর আমরা লিখতে হচ্ছিল ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, বি ফর ব্যাকওয়ার্ড, আর ফর রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অথবা বাংলায় সামনের দিকের বিক্রিয়াকে বলা হচ্ছিল সম্মুখমুখী বিক্রিয়া এবং পিছনের দিকের বিক্রিয়াকে বলা হচ্ছিল পশ্চাৎমুখী বিক্রিয়া। এই গেল সম্মুখমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। সবগুলো বিক্রিয়া উভমুখী, এই বিক্রিয়াটা একটা এক্সেপশনাল কেসে জন্য একমুখী বিক্রিয়া দেখায়, বাট প্রত্যেকটা বিক্রিয়া উভমুখী। ফর এক্সাম্পল আমরা যেমন নিছি অ্যামোনিয়া নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যামোনিয়া, NH3। 3 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেন, এক লেখার দরকার নাই। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করা হয়েছিল 2 মোল অ্যামোনিয়া। এই কেসগুলো প্রত্যেকটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। বাট খোলা পাত্র রেখে যদি আমরা তাপ দেই, বোঝা উচিত যদি শুরুতে আমাদের কাছে একটা পদার্থ আছে যেটা হচ্ছে আইস। এই আইস গলে হয়েছে হচ্ছিল ওয়াটার থেকে আরো তাপমাত্রা বাড়াইছে আমরা, এটা হয়েছে হচ্ছিল ব্যাপার। এই ধরনের পরিবর্তন শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে হয়েছে তরল, তরল থেকে হয়েছে গ্যাস। এই যে পরিবর্তন এর বলা হচ্ছিল ফিজিক্যাল সেন্স বা কেমিক্যাল ভৌত পরিবর্তন। পরবর্তী কেস কি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল সেন্স। এরা শুরুতে থাকে এক ধর্ম বিশিষ্ট পদার্থ হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছিল হাইড্রোজেন আয়োডাইড। এই যে শুরুতে ছিল এক ধর্ম বিশিষ্ট পদার্থ এবং বিক্রিয়ার পরে এরা হয়েছে হচ্ছিল ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ। এই যে শুরুতে এক ধর্ম বিশিষ্ট পদার্থ এবং পরবর্তীতে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করার প্রক্রিয়ার যে পরিবর্তন এর বলা হচ্ছিল রাসায়নিক পরিবর্তন। আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি জিঙ্ক এবং কপার সালফেটের। পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছিল রাসায়নিক পরিবর্তন। এট দ্য সেম টাইম আমরা আরো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছিল একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার এক্সাম্পল হিসেবে আমরা দেখি কি ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিছি, ওরে বিয়োজিত হয়েছে, তাপ দিয়ে বিয়োজিত হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস খোলা পাত্র থেকে উড়ে গেছে, পুনরায় এরা মিলিত হতে পারে নাই। যেহেতু পুনরায় এরা মিলিত হতে পারে নাই, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছিল ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখমুখী বিক্রিয়া বা একমুখী বিক্রিয়া। এট দ্য সেম টাইম ওই একই বিক্রিয়াকে আমরা এবার রাখতে ছিল একটা বদ্ধ পাত্র বা আবদ্ধ সারফেসের ভিতরে। এরপরে আমরা হিট জেনারেট করছি, এবারও ঠিক পূর্বের মতোই ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিয়োজিত হওয়ার পর এই ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড আর পাত্র থেকে উড়ে যেতে পারে নাই। উড়ে যেতে না পারলে এরা দুইজন আবার পুনরায় মিলিত হতে পারে। দুইজন পুনরায় মিলিত হয়ে উৎপন্ন করে কি ক্যালসিয়াম কার্বনেট। এই যে বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছিল উভমুখী বিক্রিয়া। দা সেম টাইম আমরা আরো একটা বিক্রিয়া নিছি, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করতে হচ্ছিল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া।
হতে পারে মোল সংখ্যা কাউন্টে নেব না আমরা, এই জায়গায় আমরা দেখবো যে কিভাবে এই কেসগুলো ঘটে। শুরুতে ছিল নাইট্রোজেন, বিক্রিয়া করছে হাইড্রোজেনের সাথে, উৎপন্ন করছে কি অ্যামোনিয়া। এরা পুনরায় আবার বিরোধিত হয়ে ওই অংশগুলো ফেরত দিতে পারে। এই যে পজিশন বা এই যে সিচুয়েশন, এদেরকে বলা হচ্ছিল উভমুখী বিক্রিয়া। চলো আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাই। নেক্সট টপিক থাকবে হচ্ছিল কি এক্সোথার্মিক রিঅ্যাকশন। পরবর্তী টপিক এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এক্সোথার্মিক রিঅ্যাকশন এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার যদি আমরা একটা এক্সাম্পল নেই, তাপ উৎপাদী বিক্রিয়া এক্সাম্পল কি? নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বা তাপ উৎপাদী বিক্রিয়া। এক্সোথার্মিক রিঅ্যাকশন কি? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করতে হচ্ছিল অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল হিট। তো স্পেসিফিক্যালি এই জিনিসপত্রগুলো তোমার বইগুলোতে যেভাবে করা হয়েছে, তো আমরা যদি ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকি তাই বেটার থিঙ্কিং করে রাখবো। তো এক্সোথার্মিক রিঅ্যাকশন কি? তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাই তাপ উৎপাদী বিক্রিয়া বলে, শেষ। কিন্তু এটা কিন্তু একটু বেটার ফরম্যাটে যদি আমরা দেখি, চলো আমরা এটাকে গ্রাফিক্যালি ড্র করি। তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফের এই অংশ এর বলা হচ্ছিল ই আর, রিঅ্যাকট্যান্টের এনার্জি কিছু দূর পর্যন্ত থাকে, এরপরে বিক্রিয়াটা শুরু হয়। বিক্রিয়াটা শুরু হয়ে কিছুটা নিচে নেমে আসে, এই দিক বরাবর প্রবেশ করে বিক্রিয়াটা। এইভাবে বিক্রিয়াটা শুরু হয় গ্রাফটা। এই যে অংশ এর বলা হচ্ছিল রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হয় তারে বলা হচ্ছিল প্রোডাক্ট। প্রোডাক্ট বা উৎপাদ। এবং এই বিক্রিয়ার গ্রাফটা কিছু পরিমাণ উপরের দিক উঠছে, উপরের দিক উঠার পরে আবার নিচের দিক নামছে এবং এক্স অ্যাক্সিস বরাবর সমান্তরাল গেছে। এই যে কিছু পরিমাণ উপর পর্যন্ত উঠছে, এই উপর পর্যন্ত ওঠার জন্য তাকে কিছু পরিমাণ শক্তি অর্জন করতে হয়েছে। এই শক্তিকে বলা হচ্ছিল ই এ, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। এর বলা হচ্ছিল অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। এই গ্রাফের এই এক্স অ্যাক্সিস বরাবর কি থাকে? এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছিল বিক্রিয়ার অগ্রগতি বা রিঅ্যাকট্যান্ট কোঅর্ডিনেট। রিঅ্যাকট্যান্ট কোঅর্ডিনেট বা বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছিল পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। বিভব শক্তি। তো এই গ্রাফের এই যে প্রোডাক্টের শক্তি কিছুটা নিচ দিয়ে দেয়, এই অংশে বলা হচ্ছিল এই পি। প্রোডাক্টের এনার্জি কিছুটা নিচ দিয়ে দেয়। যদি নিচ দিয়ে চলে তো দেখো তো ভাইয়া, আমরা কি জানি? ডেল এইচ। ডেল এইচ ইজ ইকুয়াল টু কি? ডেল এইচ। ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল এ পি মাইনাস হচ্ছিল এ আর। প্রোডাক্টের এনার্জি মাইনাস হচ্ছিল
বিক্রিয়কের এনার্জি। ডেল আইস ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্টের এনার্জি মাইনাস বিক্রিয়কের এনার্জি। এই কেসে কি হয়েছে যে প্রোডাক্টের এনার্জি বিক্রিয়কের এনার্জি সব থেকে বেশি হাই এবং প্রোডাক্টের এনার্জি লো বা কম যদি এই রকম ফরম্যাট গঠন করে, তাইলে দেখো তো ডেল আইস কি হয় যদি আমরা বড় সংখ্যা এই জায়গায় কি বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা থেকে বিয়োগ করাই, ইপি কি ছোট ছোট কোনো সংখ্যা থেকে যদি আমরা একটা বড় সংখ্যাকে বিয়োগ করাই বড় সংখ্যা, তাহলে ডেফিনেটলি এই ফলাফলটা আসবে কি নেগেটিভ। দেখো তো যদি আমরা 5 থেকে 10 কে বিয়োগ করাই 10, তাহলে ফলাফল আসবে কত -5। ফলাফলটা কি আসছে নেগেটিভ। তো এই কেসে ফলাফল আসবে কি নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ হয়। তো এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান কত, এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান -92 কিলো জুল। এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলো জুল। এটা কিভাবে পরিমাপ করে, এইভাবে এই রিঅ্যাকট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি থেকে অলওয়েজ সেম এই জিনিসপত্রগুলো থাকবে যে প্রোডাক্টের এনার্জি মাইনাস হচ্ছিল রিঅ্যাকট্যান্টের এনার্জি। বুঝছি ওভারঅল সবার সবকিছু বোঝা উচিত। তো কিভাবে লিখছি যে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন নিছি, এই কেসে আমরা একটা एग्जांपल নিছি অ্যামোনিয়া বিক্রিয়া করছে এবং এই কেসে আর ই পি হচ্ছিল রিঅ্যাকট্যান্টের এনার্জি আর ই আর হচ্ছিল রিঅ্যাকট্যান্টের এনার্জি এবং ইপি হচ্ছিল প্রোডাক্টের এনার্জি। তো ই আর বড় হয় এবং ইপি ছোট হয় এই কেসে। আর আমরা জানি ডেল এইচ ইকুয়াল টু হচ্ছিল ইপি মাইনাস হচ্ছিল ই আর। তো ফলাফল যদি আমরা বের করি তাহলে এই ফলাফলটা আসছিল নেগেটিভ। তো এই কেসে ডেল এইচ এর মান হচ্ছিল নেগেটিভ। ডেল এইচ ইকুয়াল টু কত হয় -92 কিলো জুল। পরবর্তী টপিক হচ্ছিল এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বিক্রিয়া। এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া এক্সাম্পল কি, তো তাপহারী বিক্রিয়াও সেম এইভাবেই ঘটে। তো তাপহারী বিক্রিয়া একটা সিস্টেম থাকে, এই সিস্টেমটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এই সিস্টেম বাইরে থেকে তাপ গ্রহণ করছে, বাইরে থেকে এই সিস্টেমের ভিতরে আমরা তাপ প্রবেশ করাইছি। কতটুকু তাপ প্রবেশ করাইছি সেটা নির্ভর করে আমরা কোন ধরনের বিক্রিয়া ব্যবহার করছি তার উপরে। তো এই কেসে গ্রাফটা কেমন হয়, এই কেসে গ্রাফটাও সেমই হয় বাট একটু ভিন্ন থাকে। এইটা গেছে হচ্ছিল নিচ দিয়ে আর এইটা যাবে হচ্ছিল উপর দিয়ে। প্রোডাক্টের গ্রাফটা গেছে নিচ দিয়ে আর এইবার প্রোডাক্টের গ্রাফটা যাবে একটু উপর দিয়ে। নিচের অংশ থেকে হচ্ছিল ই আর এবং উপরের অংশে থাকে হচ্ছিল ই পি প্রোডাক্টের এনার্জি। তো এই দা এক্স অ্যাক্সিস বরাবর যায় এবং কিছুটা উপর দিয়ে চলার পরে আবার এই অ্যাক্সিস বরাবর চলে। এই যে কিছু পরিমাণ উচ্চতা কভার করছে সে, এরে বলা হচ্ছিল সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, এবং সে কিছু পরিমাণ নিচের অংশ থেকে উপর দিয়ে চলছে। এই যে অংশ এরে বলা হচ্ছিল প্রোডাক্ট বা রিঅ্যাকট্যান্ট বিক্রিয়ক। যারা বিক্রিয়ায় শুরুতে থাকে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হচ্ছিল বিক্রিয়ক, এবং বিক্রিয়া শুরু হওয়ার পরে যারা উৎপন্ন হয় তারা হচ্ছিল প্রোডাক্ট বা উৎপাদ। এবং এই যে কিছু অংশ এই জায়গায় যে রাখছিলাম আমরা, এরে বলা হচ্ছিল শক্তির রিলিজ বা শক্তির নির্গমন। ওরে বাপরে, জায়গায় তো নাই। সে কিছু পরিমাণ শক্তি আসলে ছাড়ছে, এর বলা হচ্ছিল শক্তি নির্গমন। আর এই অংশ হচ্ছিল শক্তি কিছু পরিমাণ বাইরে থেকে দেয়া হবে, কারণ বিক্রিয়ার এই উৎপাদের শক্তিটা কিছু পরিমাণ কম, রিঅ্যাকট্যান্টের শক্তি কম এবং উৎপাদের শক্তি বেশি। এই যতটুকু উপর দিয়ে চলে বিক্রিয়া শুরু হওয়ার জন্য ততটুকু উপর দিয়ে যায়, এর বলা হচ্ছিল এ অ্যাক্টিভেশন এনার্জি
আমরা এবার বাংলায় লিখি, ওই জায়গায় তো ইংলিশ লিখছি। অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। তো কোন অ্যাক্সিস বরাবর কি থাকবে? সবকিছু সেম, অলওয়েজ সেম। এই অ্যাক্সিস বরাবর থাকবে কোঅর্ডিনেট, রিঅ্যাকট্যান্ট কোঅর্ডিনেট বা বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি এবং এই অ্যাক্সিস বরাবর থাকবে চলো বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে বিভব শক্তি। এবং এই কেসে ডেল এইচ এর কেসে কত হচ্ছে? এই জায়গায় দেখো তো, এই জায়গায় ই পি গ্রেটার দেন হচ্ছিল ই আর, এই জায়গায় প্রোডাক্টের শক্তি বেশি। তো ডেল এইচ কিভাবে নির্ণয় করবো? ডেল এইচ অলওয়েজ সেম, ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল ই পি মাইনাস হচ্ছিল ই আর। বাংলাকে ইপি কি? ইপি হচ্ছিল ডেল এইচ। ডেল এইচ এর ইজ ইকুয়াল টু হচ্ছিল উৎপাদের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস হচ্ছিল বিক্রিয়কের শক্তি। বিক্রিয়কের শক্তি। তো এই জায়গায় যদি ঠিক পূর্বের মতোই চিন্তা করো, যদি পূর্বের মতোই আমরা চিন্তা করি, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত হয়? ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল এপি মাইনাস ই আর। তো যদি আমরা বড় কিছু থেকে ছোট কিছুকে বিয়োগ করাই, বড় মাইনাস ছোট, কি হওয়ার কথা? বড় মাইনাস ছোট মানে 10 মাইনাস 5, ফলাফল আসার কত? কত? পজিটিভ। পজিটিভ না? এই কেসটা হচ্ছিল পজিটিভ। তো তাপ হারে বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশনে ডেল এইচ এর মান কত হয়? পজিটিভ। তো যদি আমরা এদেরকে ঠিক পূর্বের মতো সুন্দর মতো একটা জায়গায় লিখে দেই যে ডেল এইচ যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, তাহলে সেই কেসে ডেল এইচ এর মান কত হয়? ডেল এইচ ইকুয়াল টু হচ্ছিল পজিটিভ। এটা হচ্ছিল তাপ হারে বিক্রিয়া, তাপ হারে বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন। উপরে লেখাই আছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ডেল এইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাপ হারে বিক্রিয়া ডেল এইচ হয় হচ্ছিল ধনাত্মক এবং তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান হয় হচ্ছিল ঋণাত্মক। এই গেল সবগুলো কেস। তাপ উৎপাদী ফিজিক্যাল সেন্স, কেমিক্যাল সেন্স, ইরিভার্সিবল রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এট দ্য সেম টাইম আমরা এবার দেব পরবর্তী টপিক কি? অক্সিডেশন এন্ড রিডাকশন, জারণ এন্ড বিজারণ। জারণ বিজারণ পরবর্তী টপিকটা ভেরি স্মার্ট। পরবর্তী টপিক হচ্ছিল জারণ বিজারণ। জারণ মানে কি? প্রথমে আমরা দেখব হচ্ছিল জারণ বা অক্সিডেশন। অক্সিডেশন বা জারণ। জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ায় কি? জারণ বিক্রিয়া মনে রাখার ওয়ে কি? ও আই এল। ওয়াইএল এর ফুল ফর্ম কি? অক্সিডেশন ইজ লস। লস মানে কি? জারণ মানে ইলেকট্রন সারণ বা ইলেকট্রন হারানো। জারণ মানে কি? ইলেকট্রনের লস বা ইলেকট্রন হারানো। ইলেকট্রন লস বা হারানো। তো শর্ট ফর্মে মনে রাখার হয় কি? ও আই এল, অক্সিডেশন ইজ লস।
জারণ মানে ইলেকট্রনের সারণ, বিজারণ মানে হচ্ছিল ইলেকট্রনের গ্রহণ। পরবর্তী টপিক হচ্ছিল বিজারণ। বিজারণ বা রেডাকশন। রেডাকশন কি? রেডাকশন হচ্ছিল RIG। reduction is gain. Reduction is gain. গেইন মানে কি? লাভ বা পাওয়া, ইলেকট্রনের পাওয়া বা ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করছে, এই কেসে হচ্ছিল ইলেকট্রন গ্রহণ। আর অক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছিল OIL, অক্সিডেশন ইজ লস বা ইলেকট্রন হারানো। আর RIG রিডাকশন, রিডাকশন মানে হচ্ছিল ইলেকট্রন গ্রহণ। কেউ একজন ইলেকট্রন ছাড়ে আর কেউ একজন ইলেকট্রন গ্রহণ করে। এর শর্ট ফর্মে মনে রাখার ওয়াই কি? শর্ট ফর্মে মনে রাখার হয়েছিল ইলেকট্রন জারণ মানে ইলেকট্রনের সারণ, আর বিজারণ মানে হচ্ছিল ইলেকট্রনের গ্রহণ। জারণ যদি আমরা নিচে একটু সুন্দর মতো লিখে দেই, জারণ ইলেকট্রনের সারণ, ভাই সব থেকে সুন্দর হয় যদি তুমি এই জিনিসটা মনে রাখো, OIL, অক্সিডেশন ইজ লস। সবাই তো পড়ায় জারণ মানে ইলেকট্রনের সারণ, বাট একটু এক্সেপশনাল ভাবে পড়ো, যেগুলো স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক অ্যাপ্রোচ। জারণ ইলেকট্রনের সারণ, জারণ মানে কি? ইলেকট্রন সারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বিজারণ, বিজারণ মানে হচ্ছিল ইলেকট্রন গ্রহণ। ঠিক সেম জিনিসই কিন্তু, ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন পাওয়া বা গেইন বা লাভবান হওয়া। যদি তুমি পাও, বা এই বিষয়টা কিভাবে মনে রাখতে হবে? যদি তোমার ওয়ালেট থেকে কিছু পরিমাণ অর্থ কাউরে দিয়ে দাও, তার মানে সেইটা লস হয়েছে, মানে তোমার ওয়ালেট থেকে কিছু পরিমাণ অর্থ কমছে। এট দ্য সেম টাইম তুমি যারে দিছো সে পাইছে এবং সে লাভবান হয়েছে, সেটারে কি বলে? হচ্ছিল গেইন। তোমার ওয়ালেট থেকে কিছু পরিমাণ টাকার পরিমাণ কমছে এবং তার ওয়ালেটে কিছু পরিমাণ টাকা বাড়ছে। এই যে প্রক্রিয়া, এর বলা হচ্ছিল জারণ বিজারণ। কেউ একজন দিছে আর কেউ একজন গ্রহণ করছে। এই যে প্রক্রিয়া, এর বলা হচ্ছিল জারণ বিজারণ প্রক্রিয়া। তো জারণ বিজারণ প্রক্রিয়ার এক্সাম্পল গুলো আমরা এবার দেখব। যে শুরুতেই যদি আমরা একটা জারণ বিজারণের এক্সাম্পল নেই, জারণ বিজারণের এক্সাম্পল কি? কপার, কপার সালফেট, জিঙ্ক প্লাস কপার সালফেট, কপার সালফেট বিক্রিয়া করে কি হবে? এটা বলা হচ্ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। এই জিঙ্ক কপারকে সরাই দিয়ে তার জায়গা দখল করে নেবে। দখল করে নিয়ে সে উৎপন্ন করবে কি? কপার, জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক সালফেট প্লাস কপার। বা দেখো তো শুরুতে কি হয়েছে, যে জিঙ্কের চার্জ কত? এই মোমেন্টে জিঙ্কের চার্জ কত? 0, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। এবং কপারের চার্জ কত? কপার +2। এবং সালফারের চার্জ এই মোমেন্টে কত? -2। এর পরবর্তীতে জিঙ্ক কত হয়েছে? জিঙ্ক 0 থেকে হয়েছে হলো +2 এবং কপার সালফার -2। এই জায়গাও সেম, এই জায়গাও সেম। এবং কপারের কেসটা কি হয়েছে? কপার +2 থেকে হয়েছে হলো 0। তো জারণ বিজারণ কিভাবে ঘটছে? কে ছাড়ছে আর কে ধরছে? এই যে জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে, এই ইলেকট্রন সাইরা 0 থেকে হলো +2 তে পরিণত হয়েছে। এই কেসটারে বলা হচ্ছিল জারণ। যে ইলেকট্রন ছাড়ে তার কি ঘটে? জারণ ঘটে। ওই যে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন মানে কি? অক্সিডেশন বা জারণ। এবং ইলেকট্রন গ্রহণ করছে কে? এই যে কপার, কপার থেকে কপার ধাতুতে পরিণত হয়েছে। এই জায়গায় কি ঘটছে? বিজারণ, বিজারণ। এখন জারণ করে বিজারক আর বিজারণ করে জারক। তার মানে এই জিঙ্ক কি? জারণ করে বিজারক, জিঙ্ক হচ্ছিল বিজারক।
আর বিদারণ করে কি জারক। এই জায়গায় কপার কি, কপার হচ্ছিল জারক। কপারকে কি বলা হয়, কপার হচ্ছিল জারক। কপার হচ্ছিল জারক। তো এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিদারণ অর্ধবিক্রিয়া কিভাবে লিখবো, যে তুমি এই জায়গায় থেকে দেখো যে জিঙ্ক, প্রথমে আমরা দেখবো হচ্ছিল জারণ অর্ধবিক্রিয়া। জারণ মানে ইলেকট্রন ছাড়ন। কার ইলেকট্রন ছাড়ন হয়েছে, জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কার ঘটছে, জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ মানে কি, জিঙ্ক। জিঙ্ক প্রথমে 0 ছিল, 0 মাইনাস 2 ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ছাড়ছে, সাইরা জিঙ্ক 2 প্লাস হয়েছে, দুইটা ইলেকট্রন সাইরা 2 প্লাস হয়েছে। এট দ্য সেম টাইম এই কপার শুরুতে ছিল কত, কপার 2 প্লাস, কপারের চার্জ ছিল কত 2 প্লাস। এবং এই কেসে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এবং এদেরকে যদি তুমি আরো একবার কাইটা দাও, এবং এই দর্শক আয়ন, এই সালফার বা সালফেট, এই সালফেট কিন্তু দর্শক আয়ন, কারণ তার কোনো পরিবর্তন হয় নাই, চার্জের কোনো পরিবর্তন হয় নাই। তার শুরুতেও চার্জ ছিল হচ্ছে -2 এবং বিক্রিয়ার পরেও চার্জ কত -2। কোনো পরিবর্তন হয়েছে, যারা বিক্রিয়ায় উপস্থিত থাকে বাট তাদের চার্জের কোনো পরিবর্তন হয় না, এদেরকে বলা হচ্ছিল দর্শক আয়ন। এর চার্জও বলতে পারো তুমি, বলতে পারো হচ্ছিল যাদের এই যে উপরে যেটা থাকে ওরে কি বলে, মেইনলি এরা হচ্ছিল চার্জ, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। ওরে আমরা কিছু কিছু সময় আমরা বলি হচ্ছিল এক্সেপশনাল কেসগুলোতে বলা হচ্ছিল এটা জারণ মান, এটা হচ্ছিল বিদারণ মান, জারণ বিদারণ। তো সর্বশেষ কক্ষপথে এই জিঙ্ক কিভাবে কাজ করছে দেখো তো। জিঙ্কের সর্বশেষ কক্ষপথ অথবা কপার, এদের সর্বশেষ কক্ষপথ কয়টা থাকে, 8টা। এই 8টায় অষ্টক পূরণের জন্য তার কতগুলো ইলেকট্রন দরকার, 8টা ইলেকট্রন দরকার, 8টা ইলেকট্রন দরকার। তো এই জায়গায় ইলেকট্রন গুলো কি করে, কেউ একজন ছাড়ে, কেউ একজন গ্রহণ করে। তো জিঙ্ক কি করছে, জিঙ্কের আছে কয়টা, 10টা। সে সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ছাড়ছে, 2টা ইলেকট্রন ছেড়ে তার সর্বশেষ কক্ষপথে 8টা ফিল আপ করছে। এবং এই যে সালফেট আয়ন, সালফেট আয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের পরিমাণ ছিল কয়টা, যদি সে 2টা গ্রহণ করে তাহলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 6টা। এবং সেই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, যে 2টা ইলেকট্রন কপার ছাড়ছে অথবা জিঙ্ক ছাড়ছে, সেই 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে সে হয়েছে হচ্ছিল কপার 2 মাইনাস। এই ইলেকট্রন ছাড়ছে আর এই ইলেকট্রন গ্রহণ করছে। এইভাবে এরা কম্পাউন্ড গুলো গঠন করে। কিভাবে কম্পাউন্ড গঠন করে, আমরা জানি যে সবসময় পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে এবং নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে। আর যদি সমধর্মী চার্জ হয়, পজিটিভ চার্জকে বিকর্ষণ করে এবং নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। তো প্রথম ক্ষেত্রে হয়েছিল জারণ অর্ধবিক্রিয়া, পরবর্তীতে হয়েছিল বিদারণ অর্ধবিক্রিয়া। বিদারণ অর্ধবিক্রিয়া, এই গেল জারণ বিদারণ। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। জারণ বিদারণ একটা হট টপিক, গরম টপিক, কারণ বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেই আমরা দেখতে পারি যে জারণ বিদারণ এই 2025 সালে এমন কোনো বোর্ড নাই যে জারণ বিদারণ থেকে ম্যাথ দেয় নাই। তো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে যদি তুমি কোশ্চেনের আনসার করতে চাও তাহলে তোমাকে জারণ বিদারণ এই জিনিসটা খুব সুন্দর মতো শিখতে হবে। পরবর্তী টপিক এই রাসায়নিক বিক্রিয়ার উপরে আমরা থাকবো হলো অক্সিডেশন এবং রিডাকশনের ভিতরে। এই জারণ বিদারণ বিক্রিয়া মোট 4 ধরনের হয়: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন। তো আমরা এই জায়গায় আরো একটা দেখব এই এক্সাম্পল, সেটা কি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এই জায়গায় কে ইলেকট্রন ছাড়ছে,
ম্যাগনেসিয়াম পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, +2 -2, তাই না? +2 আর -2, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে হয়েছিল ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম কি করছে, দুইটা ইলেকট্রন ছাড়ছে, Mg -2 ইলেকট্রন উৎপন্ন করছে কি Mg প্লাস। আর এই অক্সিজেন তো অলওয়েজ মাইনাস, সেম গ্রহণ করছে কতগুলো ইলেকট্রন, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে কি অক্সিজেন 2-। এই জায়গায় যে ইলেকট্রন ছাড়ছে এর হচ্ছে অক্সিডেশন, এবং যে ইলেকট্রন গ্রহণ করছে তারে বলা হচ্ছিল রেডাকশন। চলো আমরা আরো একটা এক্সাম্পল নেই। এটা একটু ব্যতিক্রম এক্সাম্পল। ফর এক্সাম্পল এটা হচ্ছিল FeCl3 প্লাস SnCl2 বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছিল FeCl2 প্লাস হচ্ছিল SnCl4। তো ভাই এই জায়গায় কাজটা কি হয়েছে যে ক্লোরিন আয়রন প্রথমে ছিল হচ্ছিল আয়রনের চার্জ হচ্ছিল +3, ক্লোরিনের চার্জ হচ্ছিল মাইনাস, তিনটা যোগ হয়ে হয়েছিল 3 ইন্টু হচ্ছিল -1 হচ্ছে -3 যোগ হয়ে হচ্ছিল 0। 3 ছিল হচ্ছিল +2, ক্লোরিন হচ্ছিল -1। এই জায়গায় হয়েছে কত, এই কেসে ট্রিন হয়েছে হচ্ছিল +4 এবং ক্লোরিন হয়েছে হচ্ছিল -1। মোট কতগুলো আছে, 4টা। কিভাবে হয় দেখো তো, যদি 4টা ধনাত্মক চার্জ থাকে, 4টা ধনাত্মক চার্জ, তো এরা যদি আমরা প্রশমন করতে চাই মোট কতগুলো ঋণাত্মক চার্জ দরকার, মোট 4টা। তো এই মোট 4টা ঋণাত্মক চার্জ যদি আমরা প্রবেশ করাই তাইলেই না এরা একে অপরকে ক্যান্সেল আউট করবে, ক্যান্সেল আউট করে খুব সুন্দর মতো এরা একটা স্টেবল কম্পাউন্ড গঠন করবে। তো এইভাবেই প্রবেশ করছে। তো কিভাবে কাজগুলো হয়েছে যে এই আয়রন 2+ থেকে 3+ থেকে 2+ হয়েছে। আয়রন শুরুতে কত ছিল 3+, হয়েছে কত 2+, উৎপন্ন করছে কত 2 Fe2+, এবং এই Sn এর খাজবারটা কি হয়েছে Sn শুরুতে কত ছিল 2+, উৎপন্ন করছে কত 4+, Sn4+। তো 2+ থেকে যদি Sn4+ এ রূপান্তরিত হয়, তো এই জায়গায় কি হয়েছে দেখো তো, Sn এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি খুব সুন্দর মতো, দেখো যে আয়রনে মোট কতগুলো ইলেকট্রন থাকে 26টি। যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস করি, আর্গনে 18টি, বাসে কয়টা 8টা ইলেকট্রন যাবে কত 3d4s, এসে কয়টা যায় 6 2। তো এই সর্বশেষ কক্ষপথ থেকে যদি সে 2টা ইলেকট্রন ছাড়ে তখন Fe2+ ফরম্যাট গঠন করে। এট দ্য সেম টাইম যে 3d4s 2 6, তো আমরা জানি যে sp-df কোনগুলোয় কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস এ 2টা, পিতে 6টা, ডিতে 10টা এবং এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে। যদি এই 14টা ইলেকট্রন থাকে অথবা 10টা ইলেকট্রন থাকে তাহলে এরা হচ্ছিল সম্পূর্ণ স্টেবল, আর যদি এর অর্ধেক থাকে তাহলে হচ্ছিল আংশিক স্টেবল বা অর্ধ স্থিতিশীল, আর যদি 10টাই থাকে তাহলে সম্পূর্ণ স্থিতিশীল। তো এই জায়গায় অর্ধ স্থিতিশীল কম্পাউন্ড গঠন করার জন্য, ফরম্যাট গঠন করার জন্য সে কি করে 3d তে 5টা ইলেকট্রন রাখে এবং 4s 0 করে ফেলে। তো এই ফরম্যাটে তারা গঠন করা হচ্ছিল Fe3+ আয়ন। কারণ এখন সে সর্বশেষ কক্ষপথ থেকে মোট কতগুলো ইলেকট্রন ছাড়ছে 2টা, এই জায়গায় থেকে ছাড়ছে 2টা এবং এই জায়গায় থেকে ছাড়ছে আরো একটা, মোট 3টা। এট দ্য সেম টাইম এই Sn কি করতে পারে, Sn এর ইলেকট্রন কতগুলো 50টা, Sn এর 50টা ইলেকট্রন, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি,
ক্রিপ্টন কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে? 36টা। বাসে কয়টা? এখনো বাসে 14টা। তাইলে এর যায় কত? 4d5p আর কি 5s 5p। তো ডি তে দাও 10টা, এসপিডি 10টা, এসে 2টা, পিতে 2টা। তো শেষ সর্বশেষ কক্ষপথ পি থেকে যদি 2টা ইলেকট্রন ছাড়ে তাহলে Sn2+। এবং এস থেকে যদি আরো 2টা ইলেকট্রন ছাড়ে, তো শুরুতে কখন Sn2 কখন হয়? 2 5p0, তাইলে Sn2+। এবং যদি 4d10 5s0 5p0, তখন সে ফরম্যাট গঠন করে হচ্ছিল Sn4+। মানে সে এখন 4টা ইলেকট্রনকে তার কক্ষপথে বসতে দিতে পারে, বা 4টা ইলেকট্রনকে সে শেষ কক্ষপথ থেকে ছেড়ে দিয়ে সে 4টা ধনাত্মক আয়ন বিশিষ্ট চার্জে পরিণত হয়েছে। সে তার সর্বশেষ কক্ষপথ থেকে সে 4টা ইলেকট্রন ছাড়তে পারে, এট দ্য সেম টাইম 2টো ইলেকট্রনও ছাড়তে পারে। আয়রন কি করে? আয়রনও 2টা ইলেকট্রন ছাড়তে পারে, এট দ্য সেম টাইম 3টা ইলেকট্রন ছাড়তে পারে। এরা হচ্ছিল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সিচুয়েশনের উপরে বেস করে এরা নিজেদের চরিত্র পরিবর্তন করতে পারে। এরা হচ্ছিল বহুরূপী। বুঝতে পারছি? বহুরূপী কারা? যারা নিজেদের চরিত্র বদলাইতে পারে তাদেরকে বলা হচ্ছিল বহুরূপী। এট দ্য সেম টাইম আয়রন এবং টিন এরা বহুরূপী, এরা নিজেদের চরিত্র পরিবর্তন করাইতে পারে। তো যদি নিজেদের চরিত্র পরিবর্তন করাইতে পারে, তো দেখো তো, যদি এর চার্জ হয়েছে কত? +2। চার্জ যদি কমে তাইলে কি হয়? চার্জ যদি তুমি কমাইতে চাও তাইলে ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই জায়গায় ইলেকট্রন গ্রহণ করছে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে +3 থেকে -3, +3 থেকে +2 তে পরিণত হয়েছে। আবার এই জায়গায় কতগুলো হয়েছে? এই জায়গায় +2 থেকে 2টা ইলেকট্রন ছাড়ছে, 2টা ইলেকট্রন ছেড়ে হয়েছে হচ্ছিল, চার্জের পরিমাণ বাড়ছে। 2টা ইলেকট্রন ছেড়ে হয়েছে হচ্ছিল Sn4+। তো দেখো তো, একটা আয়রন কতগুলো ছাড়তে পারে? একটা ইলেকট্রন। তাইলে 2টা আয়রন দিলে কতগুলো ছাড়তে পারে? 2টা ইলেকট্রন মিলে কত হবে? 2Fe2+। তো যদি আমরা এদেরকে ঠিক পূর্বের মতো ইলেকট্রন গুলো কাইটা দেই এবং এদেরকে আবার পুনরায় নিচে নামাইলে আসি, তাহলে বাঁচে কত? Fe3+ প্লাস Sn2+, এবং উৎপন্ন হয়েছে কি? Fe2+ প্লাস Sn4+। তুমি যদি দর্শক আয়ন কি ক্লোরিনকে যুক্ত করে দাও, তুমি এই পূর্বের সেম জিনিসপত্রই ফিরে পাবে। তো এই জায়গায় জারণ কোথায় ঘটছে? যে ইলেকট্রন ছাড়ছে কি? এই Sn ইলেকট্রন ছাড়ছে, এর কি ঘটছে? অক্সিডেশন। আর যে ইলেকট্রন গ্রহণ করছে তার কি ঘটছে? রিডাকশন। জারণ বিজারণ, এই কেসগুলোই ঘুরে ঘুরে আসে, বাট এটা একদম স্পেশাল কেস। এই কেসটা পরীক্ষার হলে আসলে পারে খুব টাফ হবে তোমার এই জিনিসপত্রগুলোকে পিক করা, বাট আমি কিন্তু খুব সুন্দর মতো শিখাই দিছি। ইভেন প্রত্যেকটা জিনিসের ইলেকট্রন বিন্যাস সহ শিখাইছি, যে ক্রিপ্টন দ্বারা কিভাবে প্রতিস্থাপন, শর্ট ফর্মে ইলেকট্রন বিন্যাস শিখাইছি। যদি তোমার একটু বুঝতে কষ্ট হয় ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, এই জায়গায় আর্গন ঢুকাইছি কেন? যে আর্গন মোট কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? 18টি আর্গন ইলেকট্রন ধারণ করলে সে একটা স্টেবল ফরম্যাট গঠন করে। এরপরে বাকি ইলেকট্রন গুলো এই কক্ষপথে প্রবেশ করাইছি। ক্রিপ্টনের ক্ষেত্রে কি হয়? ক্রিপ্টন 36টা ইলেকট্রন গ্রহণ করছে, তো 36টা ইলেকট্রন গ্রহণ করলে সে একটা স্টেবল ফরম্যাট গঠন করে। সে যদি একটা স্টেবল ফরম্যাট গঠন করে, সেই ক্ষেত্রে 36টা। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস গুলো হয়। তো ভাইয়া সবার উপর এই জিনিসপত্রটা খুব সুন্দর মতো বোঝা উচিত। যদি বোঝা না থাকে চলো আমরা আরো একবার দেখে নেই যে FeCl3 বিক্রিয়া করছে হচ্ছিল SnCl2 এর সাথে। তো বিক্রিয়া করে কি হয়েছে? এর শুরুতে ছিল হচ্ছে 3টা ধনাত্মক চার্জ, উৎপন্ন হয়ে করছে কত? 2টা ধনাত্মক চার্জে পরিণত হয়েছে।
তিনটা থেকে দুইটাতে পরিণত হয়েছে। যদি দুইটাতে পরিণত হয় তার মানে সে গ্রহণ করছে, তার যদি গ্রহণ করে তাইলে কি হয়, বিদারণ। বিদারণ। আর এর চার্জ কত ছিল, +2, +2 থেকে হয়েছে কত, কি হয়েছে এই জায়গায়, জারণ, মানে ইলেকট্রন চার্জে জারণ। যদি চার্জের পরিমাণ বাড়ে অথবা জারণ সংখ্যার মান বাড়ে তাইলে হয় হচ্ছিল জারণ, আর যদি জারণ সংখ্যার মান কমে বা চার্জের মান কমে তাইলে হয় হচ্ছিল বিজারণ। তুমি একাধিক ওয়েতে মনে রাখতে পারো, তবে সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ কোনটা, যে OIL, অক্সিডেশন ইজ লস, আর RIG, রিডাকশন ইজ গেইন। ওভারঅল সবাই সবকিছু বুঝছি সোফার। যদি আমরা এই এক্সাম্পলটা বুঝে থাকি তবে আমরা এগিয়ে যাব আরো একটু ডিপ কনসেপ্টে। আরো একটা কনসেপ্ট কি থাকবে, জারণ বিজারণ। জারণ বিজারণ কি, FeCl2 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছিল FeCl3। FeCl3 কথা হচ্ছে ভাই, এই ক্লোরিন তো নেগেটিভ, এট দ্য সেম টাইম এই আয়রন হচ্ছিল পজিটিভ এবং ক্লোরিন হচ্ছিল নেগেটিভ। এই জায়গায় আয়রন কত হয়েছে, +2, এই জায়গায় -1 × 2, কয়টা আছে, দুইটা। মোট চার্জ কত হয়েছে, মোট দুইটা ধনাত্মক চার্জ আছে, মোট দুইটা ঋণাত্মক চার্জ দিছি, তারা চার্জ নিরপেক্ষ বা এই অবস্থায় শূন্য, এর মোট চার্জের পরিমাণ শূন্য দাঁড়াইছে। বাট মেইন কনসেপ্ট ক্লোরিন মাইনাস, এই মাইনাস কিভাবে মাইনাসের সাথে যুক্ত হয়েছে, এরা একটা মা, আচ্ছা এই ক্লোরিন নিজে একদম নেগেটিভ, কিভাবে আর একদম নেগেটিভের সাথে যুক্ত হয়। তো ভাইয়া যদি আমরা এই জিনিসটা দেখি যে নেগেটিভ কিভাবে নেগেটিভের সাথে, এর মোট কতগুলো ইলেকট্রন থাকে, 26টা। এ যদি আর্গনের ফরম্যাট গঠন করে তাইলে এর জায়গায় প্রবেশ করে কতগুলো, 18টা। বাসে কয়টা, এখনো ইলেকট্রনের পরিমাণ বাসে হচ্ছিল 8টা, তার মানে সে কতগুলো, 3d4s, তার এস এ কয়টা আছে, দুইটা, এই জায়গায় কয়টা, 6টা। তার সর্বশেষ কক্ষপথ থেকে যদি দুইটা ইলেকট্রন ছাড়ে তাইলে সে গঠন করে হচ্ছিল Fe2+। আর এই যে ডিতে যদি আমরা 5টা, ডি সর্বমোট কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, 10টা। এটা হচ্ছে স্টেবল কম্পাউন্ড। বাট যদি সে 5টা ইলেকট্রন গ্রহণ করে ডি, তাইলে সে একটা অর্ধ স্থিতিশীল ফরম্যাট গঠন করে। তো সে অর্ধ স্থিতিশীল ফরম্যাট গঠন করার জন্য সে সর্বশেষ কক্ষপথে আরো একটা ইলেকট্রন ছাড়ে, সে 5টা ইলেকট্রন রাখে হচ্ছিল ডিতে এবং 4sটাকে একদম শূন্য করে দেয়, 0। তো এই মোমেন্টে সে গঠন করে হচ্ছিল Fe3+। তো দেখো তো ভাইয়া, তার সর্বশেষ কক্ষপথ থেকে সে মোট কতগুলো ইলেকট্রন ছাড়তে পারে, 3টা। এই কেসে কত হয়েছে, Fe3+ এবং ক্লোরিন মাইনাস। যদি সে 3টা ধনাত্মক চার্জকে ছাড়তে পারে তো 3টা ধনাত্মক চার্জকে ডেফিনেটলি শূন্য করার জন্য মোট কতগুলো ক্লোরিন দরকার, কতগুলো ঋণাত্মক চার্জ দরকার, মোট 3টা ঋণাত্মক চার্জ দরকার। তাই এই জায়গায় আমরা মোট কতগুলো ইলেকট্রনকে যোগ করাইছি, ক্লোরিনকে যোগ করাইছি, 3টা ক্লোরিনকে যোগ করায়া এর চার্জটাকে নিরপেক্ষ করছি, বা মোট চার্জের পরিমাণ আমরা শূন্য করছি। তো এইভাবে গঠন করে হচ্ছিল এইটা। তাহলে আমরা মুছে দিয়ে আরো একটা সুন্দরভাবে লিখি এবং বিস্তারিত বর্ণনা করি। বিস্তারিত বর্ণনা কি, যে FeCl2 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করতে হচ্ছিল FeCl3। তো কার ধারণ হয়েছে আর কার বিদারণ হয়েছে, এই ক্লোরিন কে বিদারিত হয়েছে এই জায়গায়, দেখো তো ভাইয়া, এই ক্লোরিন তো নিজেই নেগেটিভ, ক্লোরিন নিজেই নেগেটিভ, এই জায়গায় ক্লোরিন নিজেও নেগেটিভ, এই জায়গায় আয়রন নিজে পজিটিভ। বিদারণ কার হয়েছে, যে ইলেকট্রন ছাড়ছে, কে ইলেকট্রন ছাড়ছে, এই জায়গায় থেকে আয়রন ইলেকট্রন ছাড়ছে। আয়রনের ইলেকট্রনের চার্জ কত ছিল, এই জায়গায় আয়রনের চার্জ হচ্ছিল +2 এবং এই জায়গায় আয়রনের চার্জ হচ্ছিল +3। এই ইলেকট্রনটা গ্রহণ করছে কে আসলে, এই জায়গায় তো ইলেকট্রন ছাড়ছে, সাইডা +2 থেকে +3 তে পরিণত হয়েছে। বাট এই ক্লোরিন কি হয়েছে, ক্লোরিনের চার্জ তো 0,
বাট এই কেসটা এক্সেপশনাল কেস। এই এক্সেপশনাল কেসে কি হচ্ছে যে এই ক্লোরিন ওই চার্জটাকে নিরপেক্ষ করার জন্য সে সর্বশেষ কক্ষপথে আরো একটা ইলেকট্রন ছাড়তে পারে। তাই এই ক্লোরিন হয়েছে কত, ক্লোরিন +2 থেকে, ক্লোরিনের চার্জ তো অলওয়েজ সেম -1, এই জায়গায় কতটা আছে, দুইটা দিয়ে এর যোগ করা হয়েছে কত, দেখো তো ভাইয়া +2 -2, ফলাফল কত হয় 0। তো এই জায়গায় দেখো তো কত আয়রন, সরি -1 × 3 কত হয় 0। বুঝতে পারছি কে ইলেকট্রন ছাড়ছে, এই জায়গায় ইলেকট্রন ছাড়ছে হচ্ছিল আয়রন। ওভারঅল সোফার সবার সবকিছু ক্লিয়ার? যদি সবার সবকিছু ক্লিয়ার হয় তবে চলো আমরা এগিয়ে যাই আর একটু সামনে পরবর্তী টপিকের দিকে। পরবর্তী টপিক কি? পরবর্তী টপিক হচ্ছিল রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী। রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন রূপ। কতগুলো রাসায়নিক বিক্রিয়া? এই ধারণ বিধারণ বিক্রিয়া 4 ধরনের। ওরে বাপরে, বাংলায় লিখি 4 ধরনের। 4 ধরনের কি কি? তো প্রথমে হচ্ছিল সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি? যুক্ত হওয়া। সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশনাল রিঅ্যাকশন। অ্যাডিশনাল রিঅ্যাকশন কি? দুইটা কম্পাউন্ড যুক্ত হবে, দুইটা কম্পাউন্ড প্লাস আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? হাইড্রোজেন আয়োডাইড। এরা দুইজন যুক্ত হয়ে মিলিত হয়ে উৎপন্ন করছে কি? হাইড্রোজেন আয়োডাইড। এই যে বিক্রিয়া, এরা হচ্ছিল সংযোজন বিক্রিয়া। যদি আমরা আরো একটা এক্সাম্পল নেই, সোডিয়াম প্লাস ক্লোরিন উৎপন্ন করে কি? সোডিয়াম ক্লোরাইড। হয়েছে এরা দুইজনে মিলে যুক্ত হয়েছে হচ্ছিল একটা সোডিয়াম ক্লোরাইড। এট দ্য সেম টাইম PCl3 প্লাস Cl2 সংযুক্ত হয়ে উৎপন্ন করবে কি? PCl5। হয়েছে সংযোজন বিক্রিয়া। এরা একে অপরের সাথে যুক্ত হয়েছে, এরা দুইজন যুক্ত হয়ে একটা হয়েছে। এই যে বিক্রিয়া, এর বলা হচ্ছিল সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়া মানে একটা ভেঙে দুইটা হবে। এই বিক্রিয়াটাকে যদি তুমি আবার এই ফরওয়ার্ড রিঅ্যাকশন বরাবর যদি তুমি দেখো, তাইলে এটা হচ্ছিল সংযোজন বিক্রিয়া। যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা রিভার্স রিঅ্যাকশন দেখো, ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এটা কি? ব্যাকওয়ার্ড। সম্মুখমুখী বিক্রিয়া এই দুইটা মিলিত হচ্ছিল হাইড্রোজেন আয়োডাইড। এবং এটা যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দেখি আমরা, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটাই কিন্তু বিয়োজন বিক্রিয়া। এরা ভেঙে আবার এই জিনিসপত্রগুলোকে ফিরে পায়। তো যেটা সংযোজন বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া, যেটা সংযোজন বিক্রিয়া এট দ্য সেম ওইটাই বিয়োজন বিক্রিয়া। যেটা সংযোজন বিক্রিয়া ওইটাই বিয়োজন বিক্রিয়া। শুধুমাত্র আমরাকে দিকটাকে পরিবর্তন করে দেবো। দিকটাকে যদি আমরা ঘুরায় দেই, যদি সম্মুখমুখী বিক্রিয়া নেই তাইলে হচ্ছিল সংযোজন, যদি বিপরীতমুখী বিক্রিয়াটা ঘুরায় দেয় তাইলে হচ্ছিল বিয়োজন। ফর এক্সাম্পল কি? দেখো তো এই যে বিয়োজন বিক্রিয়া কি? PCl5 কি হবে? বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 হয়েছে বিয়োজন বিক্রিয়া। তুমি এই জিনিসপত্রগুলোকে ওইভাবে এক্সচেঞ্জ করো, দেখবে তোমার সেম জিনিসপত্রগুলোই আসবে। এই জায়গায় থেকে কি আর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার আছে?
কোনোভাবেই না। বোঝা তো সবার সবকিছু ক্লিয়ার, এই জিনিসপত্র কিন্তু একদম নর্মাল জিনিসপত্র। তো চলো আমরা এইবার পরবর্তী কি সংযোজন দেখছি, বিয়োজন দেখছি, এইবার আমরা দেখবো চলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো প্রতিস্থাপন রিঅ্যাকশন মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছিল দুই ধরনের হয়, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এন্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। প্রথমে আমরা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখব। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি জিঙ্ক প্লাস কপার সালফেট। এই কপার সালফেটকে জিঙ্ক সরায় দিয়ে সে কি করবে, কপারের জায়গায় নিজে এন্টি নেবে। এন্টি নিয়ে কি উৎপন্ন করবে, সে উৎপন্ন করবে হচ্ছিল জিঙ্ক সালফেট প্লাস কপার। এই গেল সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আরো কি আছে, আরো আছে হচ্ছিল আয়রন প্লাস হচ্ছিল কপার সালফেট। বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছিল আয়রন সালফেট প্লাস কপার। মিলছে? ওকে। পরবর্তী আরো টপিক আছে, এর হচ্ছিল সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবার যদি আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখি, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল কি, মাত্র কিন্তু আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখছি। সেটা কি FeCl3 প্লাস হচ্ছিল SnCl2 বিক্রিয়া করে উৎপন্ন করে কি FeCl2 প্লাস SnCl4। তো একজনের জায়গায় আর একজন শুধু এন্টি নিছে, Sn কে সরায় দিছে। ও সরি, এই জায়গায় তো কেউ কারো জায়গায় নাই। ওরা তো শুধু ইলেকট্রন আদান প্রদান করছে। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি, ডাবল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছিল দুইটা কম্পাউন্ডকেই সরানো হবে। ফর এক্সাম্পল কপার সালফেট প্লাস আয়রন সালফেট। না, আয়রন সালফেট তো হবেই না। আয়রন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি আয়রন সালফেট প্লাস কপার। ওকে, বুঝছি তো সবাই। চলো আমরা এগিয়ে যাই আরো একটু সামনে। এরপরে হচ্ছিল সংযোজন বিক্রিয়া, সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন। এবার হচ্ছিল দহন। পরবর্তী কি দহন বা পোড়ানো। দহন বিক্রিয়ার এক্সাম্পল কি, দহন মানে কি পোড়ানো। তো মিথেন, ফর এক্সাম্পল কি মিথেন CH4 প্লাস অক্সিজেন উৎপন্ন করবে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয়েছে বা পোড়ানো হয়েছে। পুরায় উৎপন্ন করা হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি। পুরা কি উৎপন্ন করছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই যে বিক্রিয়া, এর বলা হচ্ছিল দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার এক্সাম্পল কি, মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে দহন করি তাইলে এরা উৎপন্ন করা হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এবং সেই সাথে প্রচুর তাপ উৎপন্ন করে। এর বলা হচ্ছিল দহন বিক্রিয়া। মোট কিন্তু সবগুলো এক্সাম্পলই আমরা দেখে ফেলছি যে কোনটারে বলা হচ্ছিল, কতগুলো থাকে, প্রতিস্থাপন, সংযোজন, বিয়োজন এবং দহন। এই দহন বিক্রিয়া আবার সম্পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন মিলে বলতে কিছু একটা ট্রাম আছে। এই যে টপিকটা কিন্তু আমরা দিয়ে রাখছি, সম্পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন। পরবর্তী টপিক থাকবে হচ্ছিল সম্পূর্ণ ও অসম্পূর্ণ দহন। সম্পূর্ণ দহন কাকে বলে,
চলো আমরা আগে সম্পূর্ণ দহনটাকে দেখি। যদি সম্পূর্ণ দহন, সম্পূর্ণ দহন, সম্পূর্ণ দহন কি? যদি আমরা নেই যে সি